বৈষম্য বিরোধী ছাত্রদের সিদ্ধান্তে দেশে গঠিত হলো তদারকি সরকার। তদারকি সরকারের মাথায় নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। কথা ছিল দায়িত্ব নিয়েই ভোট করাবেন ইউনুস, কিন্তু ভোট ঘোষণা তো দূরের কথা, উল্টে একের পর এক জায়গায় অশান্তি শুরু হয়। আওয়ামী লীগের নেতাদের উপর জনরোষ আছড়ে পড়ল। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ৩২ ধানমন্ডির বাড়িতে বারবার হামলা চলল। এক শ্রেণীর মানুষের মধ্যে বাড়তে থাকলো ভারত বিদ্বেষ, আর এক শ্রেণীর নেতারা সেই ভারত বিদ্বেষের পালে হাওয়া লাগিয়ে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করে গেলেন। বছর ঘুরে গেল, অশান্তি চলতেই থাকলো। ২০২৫ সালের শেষে পরিস্থিতি চরমে উঠল। ১২ই ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আন্দোলনকারী ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন। ১৮ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নতুন করে আগুন ছড়িয়ে পড়ল বাংলাদেশে। এবার সবচেয়ে বেশি আক্রান্ত হলেন বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দুরা। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। একের পর এক আক্রান্ত হলেন হিন্দুরা। এমনই পরিস্থিতিতে রাজনীতির সমীকরণ বদলে দেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। প্রয়াত হলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। ঢাকা শহরে জিয়া উদ্যানে তাকে সমাধিস্থ করার সময় লাখো মানুষের ভিড়। খালেদা আবেগে ভর করে বাংলাদেশে ক্ষমতায় আসার পথ খুঁজছে বিএনপি। নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন তারেক রহমান। অন্যদিকে লীগ ও বিএনপি নেতাদের দুর্নীতিকে হাতিয়ার করে আসরে জামাত, তাদের সঙ্গে ছাত্র নেতাদের দল এনসিপি। তীব্র ভারত বিদ্বেষে শান দিয়ে শুরু হলো ভোটের প্রচার। আগেই তদারকি সরকার আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে, অতএব লড়াই কার্যত দ্বিমুখী। কিন্তু যারা ভোট দেবেন তারা কি ভাবছেন? প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে তরুণ ভোটারের সংখ্যা অনেক। এবারের ভোটে ফ্যাক্টর তরুণ ভোটার। বিভিন্ন সমীক্ষায় উঠে এলো বাংলাদেশের তরুণ প্রজন্ম ঝুঁকছে জামাতে ইসলামের দিকে। দুর্নীতিমুক্ত সরকার করতে তাদের অনেকেরই ভরসা দাঁড়িপাল্লা, যা কিনা ন্যায় ও ইনসাফের প্রতীক। এদিকে আবার বিএনপির আসল অস্ত্র বুথ স্তরের সংগঠন, সঙ্গে থাকছে আগেও সরকার পরিচালনার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাই নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করবে বলে মনে করছেন ভোটারদের অনেকে। ফ্যাক্টর মহিলা ভোটও। মোট পুরুষ ভোটারের তুলনায় বাংলাদেশে মহিলা ভোট মাত্র ২০ লাখ কম। মহিলাদের মন জিততে বিএনপির হাতিয়ার ফ্যামিলি কার্ড। পাশাপাশি তারা জোর কদমে প্রচার চালাচ্ছে জামাত ক্ষমতায় এলে কট্টরপন্থার পথে হাঁটবে দেশ। মহিলাদের পথে বেরোনোই মুশকিল হবে। পাল্টা কয়েক হাজার মহিলা কর্মী পথে নামিয়ে এই প্রচারের মোকাবিলার চেষ্টা করছে জামাত। তারা মহিলা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। এদিকে আবার বিএনপি ১০ জন মহিলাকে প্রার্থী করেছে, কিন্তু জামাতের কোনো মহিলা প্রার্থী নেই। বিএনপি জামাতে হাড্ডাহাড্ডি লড়াইয়েও প্রাসঙ্গিক হয়ে থেকে যাচ্ছে ভোটে না থাকা আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই নির্বাচনে নিষিদ্ধ, কিন্তু এখনো বাংলাদেশে ২০% বেশি আওয়ামী ভোটার। তারা কাকে ভোট দেবেন? বিশেষজ্ঞদের মতে এদের বেশিরভাগই জামাতে ইসলামের মৌলবাদী মানসিকতাকে মেনে নিতে পারেন না। সেক্ষেত্রে তারা ঝুঁকতে পারেন বিএনপির দিকে। আবার অনেকের মতে যারা বরাবর আওয়ামীকে ভোট দিয়ে এসেছেন তারা কিছুতেই বিএনপিকে ভোট দেবেন না। আওয়ামী সমর্থকদের ভোট যেদিকে যাবে জিতবে তারাই। তাই বিশেষজ্ঞদের মতে নির্বাচনে না থেকেও বাংলাদেশের ভোটে এবারেও ফ্যাক্টর আওয়ামী লীগ। ১২ই ফেব্রুয়ারি ভোট, সেদিনই শুরু হয়ে যাবে গণনা। সেক্ষেত্রে ১৩ই ফেব্রুয়ারি জানা যেতে পারে বাংলাদেশের সরকার গড়বে কে, জামাতে ইসলামী নাকি বিএনপি। নিউজ ১৮ বাংলা। নমস্কার, নিউজ ১৮ বাংলা জ্যাকলিবল স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। বিস্তারিত খবরে আসবো, তবে তার আগে নজর হেডলাইন্সে। টপ হেডলাইন্স নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে বন্দে মাতারমের ৬টি স্তবক, নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। সরকারি অনুষ্ঠান, রাষ্ট্রপতি, রাজ্যপালের অনুষ্ঠানে বন্দে মাতারম বাধ্যতামূলক। সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ কেন্দ্রের। যোগী রাজ্যে বাংলার পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। নয়ডা থেকে মহুয়া মৈত্র ও প্রশান্ত কিশোরের ভুয়ো চ্যাট ভাইরাল। অভিযুক্তকে ধরতে গেলে বাংলার পুলিশকে বাধা, অভিযুক্তকে পালাতেও সাহায্যের অভিযোগ উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে।
মাটিগাড়ায় ছাত্র খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ত্রিকোণ প্রেমের জেরে 10ম শ্রেণীর ছাত্রকে খুনের অভিযোগ। 3 দিন নিখোঁজ থাকার পর গতকাল জঙ্গলে দেহ উদ্ধার। ধৃত খুনে অভিযুক্ত রাজ পাসওয়ান। উজালিতে সরকারি জমি থেকে গাছ কাটার অভিযোগ। বাধা দেওয়ায় প্রতিবাদীকে মারধরের অভিযোগ নেতার বিরুদ্ধে। থানায় নালিশ জানাতে গেলেও হুমকি নেতার। ওসিকে চিঠি প্রতিবাদীর, মুখে কুলুপ অভিযুক্ত নেতার। কাকদ্বীপে নদীর চরের মাটি চুরি। মুড়িগঙ্গা কাল নাগিনীর পারে মাটি চুরি করে ইটভাটায় পাচার। মাটি কাটার কথা স্বীকার ইটভাটার কর্মী। অশান্ত বাংলাদেশে ভোটের উত্তাপ। হাসিনা সরকারের পতনের পর আগামীকাল প্রথম নির্বাচন। কড়া নিরাপত্তা, ভোট পাহারায় প্রায় 1 লক্ষ সেনা মোতায়েন, প্রায় 7,97,000 পুলিশ। আকাশপথেও নজরদারি। টপ হেডলাইন্স নিবেদন করলো এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। সহ নিবেদন করলো কলকাতায় আর জেলায় জেলায় দাগমুক্ত উজ্জ্বলতা চাই? ব্যবহার করুন সোমেস ক্যানের ভিটামিন সি সিরাম। তালমিছরি মানেই দুলালের তালমিছরি। লেবেলে দুলালের তালমিছরি লেখা দেখে তবেই কিনুন। দুপুর 1টার খবর দিন ভর। আর দুপুর 1টার খবর দিন ভরের শুরুতেই খুব গুরুত্বপূর্ণ একটা খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম বাধ্যতামূলক। হ্যাঁ, এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। কি নির্দেশিকা জারি করা হয়েছে? জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম বাজবে, কিন্তু কটা স্তবক গাইতে হবে? জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হলো কেন? কি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক? এ বিষয়ে ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রেই রয়েছে আমার সঙ্গে। মৈত্রের কাছ থেকেই জানবো যে কি কারণে এই নির্দেশিকা এবং কটি স্তবক গাইতে হবে, কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে, এবং জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম যে স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা দিল, এক্স্যাক্টলি সেই নির্দেশিকায় কি রয়েছে মৈত্রে? সোনিয়া, দেখো, বন্দে মাতরমের 150 বছরের উদযাপন চলছে এবং একেবারে যদি 15ই আগস্টে লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ থেকে শুরু করে সংসদের শীতকালীন অধিবেশনে একেবারে বন্দে মাতরমের 150 বছরের উদযাপন নিয়ে আলোচনা, সে সবই হয়েছে। এমনকি প্রজাতন্ত্র দিবসেও এবারের কুচকাওয়াজের থিম ছিল বন্দে মাতরমের 150 বছর, এবং সেই পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রগীত সম্পর্কে এতদিন পর্যন্ত কোনো গাইডলাইন ছিল না যে কখন বন্দে মাতরম গাইতে হবে বা কতটা গাইতে হবে। সেই নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কি নির্দেশিকায় বলা হয়েছে? নির্দেশিকায় বলা হয়েছে যে প্রথম 6টি স্তবক বন্দে মাতরমের গাইতে হবে। 3 মিনিট 10 সেকেন্ডের এই পরিধি হবে এই বন্দে মাতরমের গান, এবং জাতীয় সঙ্গীতের আগে রাষ্ট্রগীত গাইতে হবে। কোন কোন সময় গাইতে হবে? যখন জাতীয় পতাকা উত্তোলন করা হবে সরকারি কোনো অনুষ্ঠানে, তার আগে বন্দে মাতরম গাইতে হবে, এবং রাষ্ট্রপতি যখন কোনো অনুষ্ঠানে এসে উপস্থিত হবেন তখন বন্দে মাতরম গাইতে হবে। রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেবেন সেই সময়ও তার আগে এই রাষ্ট্রগীত, এবং তার ভাষণের শেষেও রাষ্ট্রগীত গাইতে হবে। একই রকম নিয়ম রাজ্যপালের ক্ষেত্রেও। রাজ্যপাল আসার সময় এবং তার কোনো বক্তব্যের আগে এবং পরে রাষ্ট্রগীত হিসেবে বন্দে মাতরমের এই 6 স্ট্যান্জা সেটি গাইতে হবে, এবং বন্দে মাতরম যখন গাওয়া হবে সেই সময় প্রত্যেককে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে বা দাঁড়িয়ে থেকে এই বন্দে মাতরম গাইতে হবে। আপাতত এই নির্দেশিকা সমস্ত ইউনিয়ন টেরিটরিজ এবং রাজ্যগুলির কাছে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বেশ মৈত্রেই, একেবারে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিধিসম্মত সতর্কীকরণ বার্তা থাকে, তেমনি বন্দে মাতরম চালানোর আগে বিজেপি নেতারা যেন বলে দেন যে বন্দে মাতরমটা বঙ্কিম দাস বলে কেউ লেখেননি, ওটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। আর বন্দে মাতরম গাইবার সময় ভুলে যেন বন্দে ভারত গিয়ে না বসে। এটাই এখন বাংলা ও বাঙালি প্রেম দেখাতে হবে। তো নির্বাচনে গতবার ভোটের সময় রবীন্দ্রনাথ চেয়েছিলেন আলখাল্লাপুরে আর বড় গাড়ি দেখে, এবার বঙ্কিম দা বন্দে মাতরম গান গাওয়া বাধ্যতামূলক, করুক বা না করুক। বাঙালি জানে বন্দে মাতরম গান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বীজ মন্ত্র ছিল, তাই চিরে ভিজবে না। বাঙালি প্রত্যাখ্যান আগেও করেছে এদেরকে,
এবারও করবে। সঞ্জীবনী মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরমের মধ্যে দিয়ে মাকে প্রণাম করা হয়, ভারতবর্ষকে প্রণাম করা হয়। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধও করছি, এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। জয় শ্রীরাম স্লোগান আর তার পাল্টা জয় বাংলা স্লোগান। হ্যাঁ, আর এই স্লোগান তরজায় একেবারে মারামারির পরিস্থিতি, স্লোগান ঘিরে সংঘর্ষ, বিজেপি তৃণমূলের মধ্যে রীতিমতো সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। দেখুন ছবিটা আগে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, স্লোগান তরজা তৃণমূল আর বিজেপির মধ্যে, কিন্তু কি জন্য জয় শ্রীরাম স্লোগান আর তার পাল্টা জয় বাংলা স্লোগান, এই স্লোগানকে ঘিরেই একেবারে বিজেপি তৃণমূল সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে হামলারও অভিযোগ উঠলো। এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এটা ঘাটালের খড়ার পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ছবি। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এই যে মারামারির অভিযোগ, সংঘর্ষের অভিযোগ, একটা স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে কি ব্যবস্থা নেওয়া হলো এরপর? একদমই দেখো সোনিয়া, উত্তপ্ত হয়ে উঠে এলাকা, কিন্তু পরিস্থিতি সামাল দেয় ঘাটাল থানা এবং খড়ার ফাঁড়ির পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এটা জানা যাচ্ছে। খড়ার পৌরসভা 10 নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূলের কর্মীরা যখন যাচ্ছিলেন, সেই সময় বিজেপির কর্মীরা তারা কিন্তু জয় শ্রীরাম স্লোগান দেয় এবং পাল্টা স্লোগান দেয় জয় বাংলা তৃণমূল কর্মীরা। এই নিয়ে কিন্তু বচসা শুরু হয়, ঠেলাঠেলি এবং হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপরে কিন্তু পুরো ঘটনার তদন্ত শুরু করে এবং তারপরে 3 জনকে গ্রেপ্তার করেছে ঘাটাল থানার পুলিশ। বেশ। বিজেপির কিছু কর্মী জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমাদের কর্মীদের উপর হামলা করে আক্রান্ত করে। 10:30টায় কেন জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার প্রয়োজন পড়লো জানি না আমরা। যদি কেউ অস্থিরতা সৃষ্টি করে, ল অ্যান্ড অর্ডার ইস্যু করে, কার উপর মারধর করে, আক্রমণ করে, আক্রান্ত করে, সেই আক্রান্ত করার জন্য হয়তো পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। কোথায় কার কি ভুল আছে সে অনুযায়ী স্ট্রং স্টেপ নেবে। বিজেপির কর্মী জয় শ্রীরাম বলার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা কিছু লোকজন নিয়েছে, তার প্রতি আক্রমণ করে, তাকে মারধর করে। খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা তাকে নিয়ে প্রতিবাদ মিছিল করে। তো সেই সময় পুলিশ বিজেপির নামে মিথ্যে কেস দেয়। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। খবর এক নজরে নিবেদন করছে ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন, ব্লেমিশ ফ্রি স্কিন অলওয়েজ। খবর এক নজরে নিবেদন করলো ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন, ব্লেমিশ ফ্রি স্কিন অলওয়েজ।
14 দিন পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ একেবারে সিদ্ধান্ত হয়ে গেছে, কমিশন জানিয়ে দিয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন একেবারে ফাইনালাইজড। কি হবে, শুনানি কতদিন চলবে, তারপরে কি প্রসেসিং? দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফে যা এসআইআর এর নয়া টাইম লাইন দেওয়া হলো, সেখানে বলা হচ্ছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত অভিযোগের নিষ্পত্তি ও ডকুমেন্ট আপলোড করা যাবে, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন আজ বৈঠক করে এবং সেই বৈঠকের পরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে আবারও একটি টাইম লাইন এসআইআর নিয়ে দেওয়া হলো। এবারে যেটা প্রশ্ন আসে, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিধানসভা ভিত্তিক এসআইআর এর টাইম লাইন, বিশেষ করে এসআইআর এর শুনানির বাড়ানোর কথা বলেছিলেন, জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করা হলো সেখানে শুধুমাত্র কয়েকটি বিধানসভার জন্য নয়, গোটা রাজ্যের জন্যই এই শুনানির সময়সীমা বাড়ানো হলো। অর্থাৎ এখনো পর্যন্ত যদি কোনো বিধানসভায় কোনো শুনানি বাকি রয়েছে বা যদি এরকম কেউ থাকেন যে শুনানিতে অনুপস্থিত ছিলেন, তারা আবার শুনানিতে অংশ নিতে চান, এই সময়সীমার মধ্যে তারা শুনানিতে অংশ নিতে পারবেন, তেমনটাই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জারি করা এই টাইম লাইনে স্পষ্ট। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে ডকুমেন্ট আপলোড এবং যে কোনো রকমের ভেরিফিকেশন অর্থাৎ অভিযোগের নিষ্পত্তির প্রক্রিয়া সেটা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। অর্থাৎ যে ডকুমেন্ট আপলোডের সময়সীমা 10ই ফেব্রুয়ারি পর্যন্ত ছিল সেটি বাড়ানো হলো 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ছিল 14 তারিখ, সেটি বাড়িয়ে 28 তারিখ করা হলো। গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন যে 28শে ফেব্রুয়ারির মধ্যেই তারা চেষ্টা করছেন এসআইআর এর গোটা প্রক্রিয়া এ রাজ্যে শেষ করতে, এবং সেই মোতাবেক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মতামত জানতে চান জাতীয় নির্বাচন কমিশন যে 28শে ফেব্রুয়ারির মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করা সম্ভব নাকি। কারণ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে। ফলত সেই জায়গায় লক্ষ্য রেখে 28শে ফেব্রুয়ারির মধ্যে এসআইআর প্রক্রিয়া শুনানি করা, এসআইআর প্রক্রিয়া শেষ করা সম্ভব, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দেওয়া প্রস্তাব মাফিক জাতীয় নির্বাচন কমিশনের তরফে এসআইআর নিয়ে এই টাইমলাইন দেওয়া হলো। যুবসাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়সড় ঘোষণা, এপ্রিল থেকেই কার্যকর হবে 1,500 টাকা বেকারদের ভাতা এবং তা অগস্ট মাসে 4 মাস একসঙ্গে পাবেন। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,000 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। চলতি মাসেই বিধানসভা ভিত্তিক ক্যাম্প করবে সরকার। বেকার ভাতার জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সীরা। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। দুয়ারে সরকার 8টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। পশ্চিমবঙ্গে ফিরছে বেকার ভাতা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। 2026-এর এপ্রিল থেকেই কার্যকর প্রকল্প। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধে পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे। বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই বেকার ভাতা চালু করেছিল। 1978 থেকে 1987 পর্যন্ত দেওয়া হয়েছিল এই ভাতা। 125 টাকা দিয়ে শুরু হয়েছিল, তারপর ধাপে ধাপে বেকার ভাতা বেড়ে হয়েছিল 500 টাকা। মাস্টার স্ট্রোক বলা চলে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে কেবলমাত্র মহিলারা তারা এতে উপকৃত হতেন। এখানে যারা বেকার নারী পুরুষ সকলে তারাও এখানে উপকৃত হবেন।
ইউরোপের অধিকাংশ দেশেই বেকার ভাতা দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া, ডেনমার্ক। আমেরিকায় বেকার ভাতা নেই, তবে ছাঁটাই হলে 26 সপ্তাহ ভাতা দেয় মার্কিন সরকার। এইটুকুনি সাপোর্ট গভর্নমেন্ট করছে যাতে তাদের বেসিক জীবনটা যাতে চলে, এরপরে তাদের নিজেদের এফার্ট করে তৈরি করতে হবে যে কিভাবে তারা দাঁড়াবে। সবাইরই দেখুন একটা পুশ লাগে, সেই পুশটুকু যদি গভর্নমেন্ট দিয়ে দেয় সেটুকুই তাদের জন্য ভালো। এবার বেকার ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবে, কারণ বেকার ভাতা ভালোবাসা থাক ভালোবাসাতেই প্রাণ দিল যারা রাখতে গিয়ে বাংলা মায়ের মান, ভাষা শহীদের অমর লড়াই, 21 সম্মান। ফেব্রুয়ারি মাস ভাষার মাস। বিশ্ব মাতৃভাষা দিবসকে সম্মান জানাতে শুধুমাত্র সাদা কালো পণ্যে 60% পর্যন্ত ছাড় 1 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। সাহা টেক্সটাইল, বারাসাত, 51/2 হিন্দুস্তান পার্ক, কাঁচরাপাড়া, এখন আগরতলা কর্নেল চৌমুহনীতে অনলাইন স্টোর বুনন। নমস্কার। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। নজর রাখবো আসানসোলের দিকে। অগ্নিমিত্রা পলকে গো ব্ল্যাক গো ব্যাক স্লোগান নিউ এগারায় বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা। বিজেপি বিধায়ক এলাকায় যেতেই রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে যায়। বিজেপি তৃণমূল রীতিমতো বচসা, হাতাহাতি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। জিজ্ঞেস করো কোথায় বিজেপি কিছু দেবে না, কি দিচ্ছে বিজেপি? দূর হটো দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এর আগেও দেখা গিয়েছিল যে অগ্নিমিত্রা পলকে দেখে গো ব্যাক স্লোগান, আজ আরো একবার সেই ছবিটাই দেখা গেল। একেবারে পাড়ায় পাড়ায় দিদি ভাই এই কর্মসূচি করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। এবার কিন্তু তার বিধানসভা কেন্দ্রের নতুন এলাকায় যখন সকালে তিনি পাড়ায় পাড়ায় দিদি ভাই কর্মসূচি করতে যান এবং রাজ্য সরকার পরিষেবা দিতে একেবারে বিফল, এই কথা যখন জনগণকে বোঝাচ্ছিলেন, তখনই কিন্তু পাল্টা জয় বাংলা স্লোগান এবং অগ্নিমিত্রা গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মীরা। যখন এই স্লোগান চলে তখনই কিন্তু দুই পক্ষের মধ্যে অর্থাৎ তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মীর মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ না থাকায় কিন্তু পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হতে থাকে। পরে খবর পেয়ে রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিধায়ক অগ্নিমিত্রা পলের অভিযোগ কি, যে অঞ্চলে তিনি পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে যাচ্ছেন সেই এলাকায় কিন্তু বাধা দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। পাল্টা কিন্তু তৃণমূল ঠিক একই দাবি করেছে যে যেই অঞ্চলে বিধায়ক জিতেছেন
সেই অঞ্চলে কিন্তু নির্বাচনের আগে তিনি দেখা দিতে এসছেন। বাকি 4 বছরে তিনি এলাকায় একবারও পরিদর্শন করতে আসেননি, তিনি এলাকার কোনো সমস্যার খোঁজ খবর রাখেননি। সেই কারণে তাকে এইখান থেকে ফিরে যাওয়ার জন্য কথা বলা হয়েছে। তাদের উপরেই পাল্টা বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে এবং মারধর করেছে। ঠিক একই দাবি নিয়ে পরে বিজেপিও সরব হয়েছে কি তাদের উপরে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে কিন্তু নির্বাচনের আগে যেভাবে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি চলছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের, এবং যেই অঞ্চলে তিনি যাচ্ছেন একাধিকবার ইতিমধ্যেই বিক্ষোভের মুখে পড়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। বেশ, of our great country. And I would say that the central strength is our people. 1.4 billion people, brilliant, energetic, dynamic, who can challenge anybody in the world. Biggest strength. But it's not only the people. Because in the 21st century, a very interesting thing has happened. People create data. So we have the biggest data pool on the planet. 1.4 billion people means massive amount of data is being generated in India, and data is wealth. Everybody talks about AI. But talking about AI is like talking about the internal combustion engine without talking about petrol. The petrol for AI is data. So let me repeat that. The petrol for AI is data. Meaning if you have AI and you don't have data, you have nothing. If you have AI and you don't have data, you have nothing. Now, which are the two biggest pools of data on the planet? The Indian pool of data and the Chinese pool of data. They also have 1.4 billion people. We have bigger population than them. We allow more freedom. We allow our people to do more dynamic things. So we have, in fact, more interesting data. What's the second strength? The second strength, and what do you need in difficult times? You need food. Who produces our food? Our kisans produce our food. Our laborers produce our food. This is what gives us strength. This is what allows that data to be produced. This is what allows that brilliance to be generated. And we fought for food security. Food is abundant today. So that's the second thing. And the third thing, what do you need to run a modern country? You need energy, you need fuel, you need petrol. So these are the three things that need to be protected in turbulent times. Our people and our data, our food supply, the ability to produce food, and our energy system. Now, what's interesting to me is that the budget recognizes these things. The budget recognizes that we are going into a dangerous time, intensifying geopolitical conflict. The budget recognizes that energy and finance are being weaponized all across the world. Dollar is being weaponized, dollar is weakening in value, gold, silver prices are going up. Everybody can see this. But there is nothing in the budget. There's absolutely nothing in the budget that looks into these two issues. There is nothing in the budget about energy and finance weaponization. There is nothing in the budget about the intensifying geopolitical conflicts and what we are going to do about it. The budget just reads like any of their budgets. Right? And
Budget is something, of course, that comes once a year. But in parallel to the budget, something new has happened. The US deal. We have made a deal with the United States. Now, one thing I'd like to make very clear, and this is something that is not well understood. In a contest between the United States and China, the single most valuable asset is Indian data. If the Americans want to remain a superpower, please understand what I'm saying. It is very profound what I'm saying. If the Americans want to remain a superpower, and if the Americans want to protect their dollar, the key to that is Indian data. Why? Because the Chinese have a data pool of 1.4 billion people. And you can take European data, you can take African data, you can take American data, add it all up. It does not compete with Chinese data. So the real fight that is taking place, I'm saying what is our strength? I'm saying if India is going to go to the table, then what do we put on the table? What do we say? Listen, this is what we put on the table. And what we put on the table, it's beautiful. What we put on the table is our people. Their wisdom, what they do, their likes, dislikes, their imagination, their fear. This suddenly in the 21st century has got value. In the 20th century, it had no value. I remember so many people saying that population is a weight, population is a disaster. No, population is the biggest asset you can have. It's a strength. But it's only a strength if you recognize that data is important. Now, what is surprising to me? What happened in the deal? If the India alliance was negotiating with President Trump, I will tell you what we would say. The first thing we would say is, President Trump, the most important thing in this equation is Indian data. You want to protect your dollar? You want to protect your dollar? We are your friends. We appreciate you. We want to help you protect your dollar. But please remember that if you want to protect your dollar, the biggest asset that can protect your dollar is lying with the Indian people. First thing. Second thing we would say, President Trump, if you want access to this data, then please understand that you are going to talk to us as an equal. You are not going to talk to us as if we are your servants. Second thing we would say is, Mr. Trump, please understand that our energy security is our energy security. নিউজ 18 বাংলা জ্যাক অলিভল স্টুডিওতে আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। বিস্তারিত খবরে আসবো, তবে তার আগে নজর রাখি হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছে ঘরে ঘরে এসেছে যে I love you Supreme
জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে বন্দে মাতারামের 6টি স্তবক, নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সরকারি অনুষ্ঠান, রাষ্ট্রপতি, রাজ্যপালের অনুষ্ঠান বন্দে মাতারাম বাধ্যতামূলক, সব রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলকে নির্দেশ কেন্দ্রের। মায়ের চোখ দান করেও জেলে ছেলে, বিতর্কের মধ্যেই কৃষ্ণনগরের সমাজকর্মীর মায়ের চোখ প্রতিস্থাপিত। মুর্শিদাবাদ মেডিকেলে 2টি কর্নিয়ার প্রতিস্থাপন বলে সমাজ মাধ্যমে প্রচারিত। সোশ্যাল মিডিয়ায় সমাজকর্মী আমির চাঁদকে কুর্নিশ, সাধুবাদ মুর্শিদাবাদ মেডিকেলেরও। এসআইআর এর নথি দিতে গিয়ে নিখোঁজ, প্রতিবাদে বাদুড়িয়ায় অবরোধ বিক্ষোভ। সোমবার নথি চেয়ে ফোন, এইআরওর পরিচয় দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড দাবি। গতকাল খালে বাইক, জুতো উদ্ধার, উদ্বেগে পরিবার। যোগী রাজ্যে বাংলার পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। নয়ডা থেকে মহুয়া মৈত্র, প্রশান্ত কিশোরের ভুয়ো চ্যাট ভাইরাল। অভিযুক্তকে ধরতে গেলে বাংলার পুলিশকে বাধা, অভিযুক্তকে পালাতেও সাহায্যের অভিযোগ উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। মাটিগাড়ায় ছাত্র খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ত্রিকোণ প্রেমের জেরে 10ম শ্রেণীর ছাত্রকে খুনের অভিযোগ। 3 দিন নিখোঁজ থাকার পর গতকাল জঙ্গলে দেহ উদ্ধার, ধৃত খুনে অভিযুক্ত রাজ পাসওয়ান। পূজালিতে সরকারি জমি থেকে গাছ কাটার অভিযোগ, বাধা দেওয়ায় প্রতিবাদীকে মারধরের অভিযোগ নেতার বিরুদ্ধে। থানায় নালিশ জানাতে গেলেও হুমকি নেতার, ওসিকে চিঠি প্রতিবাদীর, মুখে কুলুপ অভিযুক্ত নেতার। কাকদ্বীপে নদীর চরের মাটি চুরি, মুড়িগঙ্গা কালনাগিনীর পাড়ের মাটি চুরি করে ইটভাটায় পাচার। মাটি কাটার কথা স্বীকার ইটভাটার কর্মীর। হেডলাইন্স নিবেদন করলো সহ নিবেদন করলো কলকাতায় আর জেলায় জেলায় ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম কাজ করে ত্বকের ভেতর থেকে এবং দূর করে দাগ, ছোপ, পিম্পল। Serum, one of the largest patholab achieved international award in London. Begin with serum. তালমিছরি মানেই দুলালের তালমিছরি। লেবেলে দুলালের তালমিছরি লেখা দেখে তবেই কিনুন। আর খবর দিন ভরে এবার নজর রাখবো লাগাতার যে খবর আমরা আপনাদের দেখাচ্ছি। সমাজকর্মীর মায়ের চোখ দান করেছে ছেলে, আর তারপরে তার কি পরিণাম, তাকে জেলে যেতে হয়েছে। কিন্তু এবার সেই সমাজকর্মীর মায়ের কর্নিয়া প্রতিস্থাপন হলো বলেই দাবি। আমির চাঁদের মায়ের কর্নিয়া প্রতিস্থাপন হয়েছে। কোথায়, কিভাবে, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এ দাবি করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর, রয়েছে আমার সঙ্গে। সমীর, এই খবর আমরা লাগাতার দেখাচ্ছি। ইতিমধ্যে কোথায়, কিভাবে প্রতিস্থাপন হলো এই সমাজকর্মীর মায়ের কর্নিয়া? দেখো, এই সমাজকর্মীর মায়ের মৃত্যু হয় গত রবিবার। এরপরই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কর্নিয়া নিয়ে যাওয়া হয় এবং সেটি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হস্তান্তর করা হয় এবং জানতে পারছি ইতিমধ্যেই অন্য মানবদেহে এই কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে সমাজকর্মীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ওই সমাজকর্মী আমির চাঁদ শেখকে। কিন্তু এই আমির চাঁদ শেখকে কিন্তু ইতিমধ্যেই তার মায়ের কর্নিয়া চুরি করে বিক্রির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে এবং পরবর্তীকালে তার জেল হেফাজতের নির্দেশ হয় এবং এখনো পর্যন্ত কারাগারেই বন্দী অবস্থায় রয়েছে। এবং এই যে সমাজকর্মী যাকে সাধুবাদ জানানোর কথা ছিল, কিন্তু তার পরিবর্তে তাকে কারাগারে নিক্ষেপ করেছে কোতোয়ালি থানার পুলিশ। যদিও তার মায়ের দান করা কর্নিয়া কিন্তু